মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান দ্য টাইমসের। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। 15 জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই ঘোষণাপত্র। এজলাস পুড়ে যাওয়ায় পেছালো বিডিআর মামলার শুনানি, চাকরিচ্যুত সদস্যদের শাহবাগ ব্লকেট। হাসিনাকে ফেরত চেয়ে চিঠির উত্তর এখনো দেয়নি ভারত, আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় বাংলাদেশ। ক্ষমতায় থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বললেন মির্জা ফখরুল। গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইটিভি চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: মাদারীপুরের কালকিনির খুনের চর, হুমকি মনে হলেই হত্যা, ধর্ষণ নির্যাতন যেখানে নিত্যকার ঘটনা। চাপে মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিক, তবে এখনই তার পদ যাচ্ছে না যদি না তিনি নিজ থেকে পদত্যাগ করেন। 21 টেলিভিশনকে এমন সব অভিমত দিয়েছেন যুক্তরাজ্যের কয়েকজন আইন বিশেষজ্ঞ। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের সম্পাদকীয় প্রতিবেদনে সিটি মিনিস্টারের দায়িত্ব থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। লন্ডন থেকে শাহেদ শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট আর বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে রীতিমতো চাপে রয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। সম্প্রতি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে $5 বিলিয়ন আত্মসাৎ করার অভিযোগে অনুসন্ধান করছে টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। ব্রিটেনের মন্ত্রিপরিষদ দপ্তরের প্রোপাইটি অ্যান্ড ইথিক্স এরই মধ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদও করেছে। তবে অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি টিউলিপের। এরই মধ্যে অভিযোগ উঠেছে টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট উপহার নেয়ার। রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধানের মধ্যে টিউলিপ আবাসন ব্যবসায়ী ও তার বোন এক আইনজীবীর কাছ থেকে বিনামূল্যে লন্ডনের অভিজাত এলাকায় 2টি ফ্ল্যাট নেয়ার খবর আসে গণমাধ্যমে। এতে আরও চাপে পড়েছেন টিউলিপ। এসব বিষয় নিয়ে যুক্তরাজ্যে স্থানীয় কমিউনিটির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাজ্য প্রবাসী আর বিএনপি নেতারা চাইছেন পদ থেকে পদত্যাগ করুক টিউলিপ। এখানে অ্যান্টি কারাপশন মিনিস্ট্রির দায়িত্ব পালন করা অবস্থায় সে যে দুর্নীতির সাথে জড়িত হয়েছে, তো এটা ব্রিটেন সরকার আশা করি এটার পুরো মতে তাকে একটা সাজা দেবে। তাদের পরিবার হাজার হাজার কোটি টাকা লুট করে দিয়েছে। আমরা ব্রিটিশ বাংলাদেশী হিসেবে অচিরেই তার অপসারণ ও শাস্তি দাবি করছি। ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি বা মন্ত্রী অল্প কিছু অন্য একটু তুচ্ছ ঘটনাকে নিয়ে কোনো কথা ওঠার সাথে সাথে তারা রিজাইন করে এই বিষয়টা তদন্ত হয়। হাজার হাজার কোটি ডলারের দুর্নীতি নিয়ে তদন্ত চলতেছে এই আলোচনা, তারপরেও তার লজ্জা হচ্ছে না। আর টিউলিপ ভক্তরা বলছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি দীর্ঘদিনের প্রপাগান্ডা, যার মাধ্যমে তারা প্রমাণ করতে যাচ্ছে যে বাংলাদেশের নোংরা রাজনীতি তারা বহির্বিশ্ব প্রচার করতে যাচ্ছে। মিস্টার কেয়ার স্টারমারও ওনার পক্ষে বলেছেন যে টিউলিপ নির্দোষ, অতএব যারা মিথ্যা প্রপাগান্ডা করতেছে ওদের মুখে অচিরেই ছাই পড়বে। আইনজীবীরা জানান অভিযোগ যেহেতু উঠেছে টিউলিপের উচিত পদ থেকে সরে দাঁড়ানো। ওনার ব্যাপারে অলরেডি 2জন মন্ত্রী, কনজারভেটিভ পার্টির 2জন মন্ত্রী ওনার পদত্যাগ দাবি করেছেন, এবং উনি যদি পদত্যাগ করেন তাহলে তো এটা পার্টির জন্য, ওনাদের দলের জন্য ভালো হবে। যদি না করেন এটা হয়তো ওনাকে সরিয়ে দেওয়া হতে পারে। তার এখনই পদত্যাগ করে এই বিষয়গুলোকে আইনিভাবে মোকাবেলা করা, বা তার যদি কোনো ডিফেন্স থাকে সেই ডিফেন্সগুলো সে পদত্যাগ করেই করা উচিত। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস সিটি মিনিস্টারের দায়িত্ব থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। দ্য টাইমস লিখেছে, এমন প্রেক্ষাপটে লেবার পার্টির সিটি মিনিস্টার হিসেবে টিউলিপকে বাছাই করাই স্বচ্ছ ছিল না।
রুপার্ট মার্ডকের মালিকানায় থাকা ব্রিটিশ সংবাদপত্রটির সম্পাদকীয়তে লেখা হয়েছে, দুর্নীতির অভিযোগ ওঠার পর টিউলিপ সিদ্দিক আর দায়িত্ব চালিয়ে যেতে পারেন না। টিউলিপকে এ দায়িত্বের জন্য বেছে নেয়ায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনাও করা হয়েছে সম্পাদকীয়তে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে জামায়াত নেতা মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আরমানের নিখোঁজের বিষয়ে 2017 সালে টিউলিপ সিদ্দিককে এক ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন করায় তার বাড়িতে সে সময় অভিযান চালিয়ে আরমানের স্ত্রীকে হেনস্থা করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 2016 সালে গুম হন ব্যারিস্টার আরমান। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতন হলে 8 বছর পর আয়নাঘর থেকে মুক্ত হন তিনি। তার ব্যাপারে 2017 সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপকে প্রশ্ন করেছিলেন এক ব্রিটিশ সাংবাদিক। টিউলিপ যেহেতু ব্রিটেনের নাগরিক ও এমপি ছিলেন, তাই ওই সাংবাদিক মনে করেছিলেন হাসিনার কাছে টিউলিপ ফোন করলে আরমান হয়তো মুক্তি পেতে পারেন, তবে হয়েছিল উল্টোটা। ঢাকার বাড়িতে অভিযান চালিয়ে সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানাভাবে হেনস্থা করে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে। প্রশাসক দিয়ে নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। যেহেতু নির্বাচনের দিনক্ষণ এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে সিদ্ধান্ত সব দলমতের সাথে আলোচনার ভিত্তিতে ঠিক হবে বলেও জানান এই উপদেষ্টা। তাই 15 জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ। মেহেদী হাসানের রিপোর্ট। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রতিটি উপজেলায় নিয়োগ দেওয়া হয় প্রশাসক। এতে অনেক ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি উঠেছে কোনো কোনো মহল থেকে। এমন পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে মাহফুজ আলম জানান, অনেক ক্ষেত্রে স্থানীয় সরকারি সেবা ঠিকমতো পাচ্ছে না জনসাধারণ, তাই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। যদি সিটি কর্পোরেশনের দিকে তাকান বা স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর দিকে তাকান, অনেক সরকারি সেবা যেটা জনগণ পাচ্ছে না, নিয়মিত বা প্রতিনিয়ত পাচ্ছে না। ফলত এটা একটা প্রস্তাবনা আকারে স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয় তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে। তবে জাতীয় নির্বাচনের আগে কি স্থানীয় সরকার নির্বাচন হবে, আর জাতীয় নির্বাচনের তারিখই বা কবে, তা ঠিক হবে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে। কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রের। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয় বা কী ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে সরকারের একই ধরনের নীতির কথা জানান তিনি। প্রেক্ষাপটটা অন্তত ঐকমত্য আছে বলে শেখ হাসিনার পতন ঘটেছে। পরবর্তী আমরা কি করব, কতটুকু সংস্কার করব, কি বিষয় নিয়ে আমরা অ্যাম্বিশন করি, ওইটা হয়তো মানে আলোচনা যাবে। ঘোষণাপত্র আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে, সব রাজনৈতিক পক্ষ এবং দল এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে। আগামী মাসের মধ্যে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। ইনস্টিটিউশন আকারে মুভ করে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মৌলভীবাজারে ভোটার নিবন্ধন নিয়ে কর্মশালার উদ্বোধনীতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, কোনো ব্যক্তি বা দলকে সহযোগিতা নয়, বরং অবাধ গ্রহণযোগ্য নির্বাচনই কমিশনের একমাত্র লক্ষ্য। সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই, এই ব্যাপারে আমাদের কোনো অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি এটার জন্য। আমাদের লক্ষ্য একটাই, এবং আমার কাছে আপনাদের কাছে অ্যাপিল হল, ফর গড সেক ডোন্ট বি বায়াসড টুয়ার্ডস এনি পার্টি। আমরা কোনো দলীয় কোনো দলকে, কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে সহযোগিতা করার জন্য, ভোটে জিতানোর জন্য, অথবা কোনো ব্যক্তি যাতে না হতে পারে, জিততে না পারে, সেটার ব্যবস্থা করার জন্য আমরা নামি নেই। স্থানীয় নির্বাচন নয়, দেশের স্বার্থে সবার আগে জাতীয় নির্বাচনের পক্ষে মত রাজনীতিবিদদের। তারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন করতে গিয়ে আরও পিছিয়ে পড়তে পারে সংসদ নির্বাচন, এতে সংকট আরও বাড়বে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান।
হঠাৎ করে রাজনীতির মাঠে আলোচনা আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন? স্থানীয় নির্বাচন আগে করার বিষয়ে সুপারিশ আসছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের কাছে, এমন কথা জানিয়েছেন কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। বিষয়টি নিয়ে রাজনীতিবিদরা কি ভাবছেন, এমন প্রশ্নের উত্তরে রাজনীতিবিদরা প্রথমে প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন। এটা কি এক্সপেরিমেন্টের সময়, যেই জন্য মানুষ দীর্ঘদিন রক্ত দিল, জীবন দিল, সেই জন্য এখন আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে করবেন, এক্সপেরিমেন্ট করবেন, এটা তো আপনার কাজ হবার কথা না। আপনার কাজ হবে একটা জাতীয় নির্বাচনের পথ সুগম করা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রায়োরিটি হওয়া উচিত নির্বাচন কমিশনকে কিভাবে আমরা ঢেলে সাজিয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কৃতিগুলোকে কিভাবে আমরা যেন অর্থ অস্ত্র পেশি শক্তি মুক্ত একটা নির্বাচন করা যায়, তাহলে আমি মনে করি যে আমাদের নির্বাচন ব্যবস্থা একটা সঠিক গন্তব্যের দিকে এগিয়ে যাবে। বিগত 16 বছরে কথিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বিতর্কিত জনপ্রতিনিধিরা মানুষের কোনো কাজে আসছিল না, তাই জাতীয় নির্বাচনকে গুরুত্বের তাগিদ দেন তিনি। পার্লামেন্ট গঠিত হলে জনগণের সরকার যখন আমাদের দায়িত্বে আসবে, তারাই নির্বাচন, স্থানীয় নির্বাচন তারাই করবেন। তারা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটা ভোটের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন হলে এটাই মানুষ সর্বাগ্রে চিন্তা করে বলে আমি মনে করি। কি একটা ফ্যাসিবাদী গোষ্ঠী দীর্ঘদিন শাসন করেছে, বিপুল অর্থবিত্তের অধিকারী তারা, তাদের বিপুল বড় একটা নেটওয়ার্ক আছে দেশে বিদেশে। সেই নেটওয়ার্ককে ব্যবহার করে তারা এই সরকারকে দুর্বল করবার জন্য, দেশকে অস্থিতিশীল করবার জন্য চেষ্টা করছে, নিরন্তর চেষ্টা করছে। তাদের সেই চেষ্টাকে স্তব্ধ করা আপনি একা সরকারের পক্ষে সম্ভব না, তার জন্য একটা জাতীয় ঐক্য দরকার। স্থানীয় সরকার নির্বাচন আগে করার সাথে কোনো ধরনের অপতৎপরতা থাকতে পারে বলেও সন্দেহ তাদের। আপনি বলছেন যে রাজনৈতিক সরকার প্রভাব বিস্তার করতে পারে, আমরা তো মনে করতে পারি এই সরকার প্রভাব বিস্তার করছে এবং তারা রাজনৈতিক দল তৈরি করবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বিচার কার্য পরিচালনার উপযুক্ত না হওয়ায় বিডিআর ট্র্যাজেডি মামলার পরবর্তী শুনানি হবে 19 জানুয়ারি। তবে কোথায় বসবে আদালত সেটি এখনও ঠিক হয়নি। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আগুনে এজলাস কক্ষ পুড়ে যাওয়ায় এখানে দ্রুতই বিচার কাজ পরিচালনা করা সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে এই বিশেষ অস্থায়ী বিচার কাজ করার জন্য এই আদালতটি বসানো হয়েছিল, কিন্তু বুধবার গভীর রাতে কে বা কারা এই আদালতটি পুরোপুরি আগুনে জ্বালিয়ে দিয়েছে। এসে দেখেছি যে এখানে ধোঁয়া আছে, আর তেমন কিছু দেখি নাই। রাস্তাঘাটে কিছু ব্যারিকেড ছিল, এগুলো অনেকে সহযোগিতা করছে। অস্থায়ী আদালত বকশীবাজার আলিয়া মাদ্রাসা থেকে সরিয়ে নেওয়ার দাবিতে বুধবার থেকে আন্দোলন করছে মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার বেলা 11টার দিকে আন্দোলন প্রত্যাহার করে তারা বলছে 3 মাসের কথা বলে 2012 সাল থেকে মাঠে অস্থায়ী আদালত বসানোই একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিচার বসার একটা ব্যবস্থা ছিল, কিন্তু এটা আমরা চাই না, যেহেতু আমাদের আলিয়া মাঠ, আমরা চাই এটা যাতে অস্থায়ী আদালতটা এখানে না বসে। স্থায়ীকরণ এটা তো আসলে কোনো মতে আমরা আশা করি না, কারণ যে তারা তাদের কমিটমেন্ট তারা রাখতে পারে। এমন পরিস্থিতিতে সকাল 11টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শনে আসেন মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবী। পরিদর্শন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচার কার্য পরিচালনার পরিবেশ না থাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে হচ্ছে না শুনানি। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে, আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন, সেখানে আলোচনা করে আজকেই জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ, এবং এটা চেষ্টা করা হবে দ্রুততম সময়ের ভিতরে এটা তারিখ নির্ধারণ করা। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, এভাবে বিচার বিঘ্নিত হয় ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। আজকে যারা ভেতরে আছেন, নিগৃহীত হচ্ছেন, জেলে আছেন, তারা এই অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত না। এটা যেন আজকে আমরা পতিত সরকারের পরিবর্তিত একটি নতুন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নতুন প্রসিকিউশন আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন। গত 24 ঘন্টায় এই মামলাটি কোথায় অনুষ্ঠিত হবে, আদালত কোথায় বসবে, তার জন্য সীমাহীন নাটকে তো আমরা দেখি। এই মামলার বিচার কার্য পরিচালনার জন্য পুরনো জেলখানা ও নারী কারাগার সহ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নাম প্রস্তাবনায় রয়েছে। পুরোনো জেলখানায় দেওয়া যায় কিনা, আর একটা মহিলা কারাগার আছে, এখানে দেওয়া যায় কিনা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, চাকরিচ্যুত নির্দোষ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।
পরে শুক্র ও শনিবার জেলায় জেলায় গণসংযোগ ও রোববার প্রতি জেলায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। টানা 2 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে বিডিআর সদস্য, তাদের পরিবার ও স্বজনরা। 2009 সাল থেকে 16 বছর ধরে তাদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন এভাবে। দেখেন কত নিরহ বিডিআর রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কত অন্যায়ভাবেই করতেছে, তাদের কোনো পথ পাইতেছে না, কোথাও বিচার পায়নি। এই সরকারের আমলে কোনো সময় কোনো আমাদের কেনা। পিলখানা হত্যাকাণ্ডে নিরপরাধ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন জেল জীবন কাটাতে হয়েছে বিডিআর সদস্যদের। আমি দীর্ঘদিন চাকরি করছি, আমার হাত দ্বারা অন্যায় হয় নাই। যদি অন্যায় হইতো, যে অন্যায় করতাম, দোষ হইতাম, তাহলে আমি 30 বছর চাকরি করতে পারতাম না। 30টা বছর চাকরি করে আসছি, আমার শারীরিক যুগে কোনো লাল এন্ট্রি নাই। জেলবন্দি বিডিআর ভাইদেরকে মুক্তি না করে আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত সকল বিডিআর, যে সমস্ত বিডিআর ক্ষতিগ্রস্ত হয়েছে, সকল বিডিআরের চাকরি ফেরত না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণ ও তাদের চাকরিতে পুনর্বহালের দাবি করে আসলেও এখন পর্যন্ত তাদের দাবি মানা হয়নি। এ পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও তাদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। এই বিচারের নামে কোনো টালবাহানা করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব। দুপুর 1টার পর আন্দোলনকারীরা পদযাত্রা করে শাহবাগের উদ্দেশ্যে। মিছিল স্লোগানে শাহবাগে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। নিরপেক্ষ তদন্তের সুযোগ দিতে হবে। আমাদের নিরপরাধ শেখ হাসিনা সরকারের, ফ্যাসিস্ট সরকারের যে মিথ্যা মামলাতে আমাদের যাদেরকে সাজা দেওয়া হয়েছে, আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা দীর্ঘদিন ধরে জেলখানায় আছে তাদেরকে মুক্ত করতে হবে। প্রায় 2 ঘন্টা ব্লকেট কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা আবারও ফিরে যায় শহীদ মিনারে। সেখানে আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করে কয়েকটি রাজনৈতিক দল। কোনোভাবে আপনাদের এই পবিত্র লড়াই যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয়ে যায় তাহলে কিন্তু দাবি আদায় হবে না ভাই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো কূটনৈতিক চিঠির উত্তর এখনও দেয়নি ভারত। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ। বাকিটা আকবর হোসেন সুমনের রিপোর্টে। পতিত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরু করতে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এখনও সেই কূটনৈতিক পত্রের উত্তর আসেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মুখপাত্র জানান, ভারত সেই চিঠি স্বীকার করেছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পত্র প্রাপ্তির বিষয়টি অ্যাকনলেজও করেছেন। বাংলাদেশ এ বিষয়ে ভারত সরকারের উত্তরের অপেক্ষায় থাকে। পাসপোর্ট বাতিল হলে ভিসার কোনো ইস্যু থাকে না বলেও উল্লেখ করেন মুখপাত্র। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়ার সাথে ভারতে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছি। এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে? পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। মোজাম্বিক থেকে দেশে ফিরতে ইচ্ছুকদের সহায়তার আশ্বাস দিয়েছে সরকার। আমাদের ফোকাস ছিল মোজাম্বিকে বাংলাদেশি যারা আছে তাদের নিরাপত্তা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতায় থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ দেশকে ভাগ করতে উঠে পড়ে লেগেছে। সংস্কার করতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বইয়ের মোড়ক উন্মোচনের পরে মহাসচিব বলেন, সত্য ভাষণের প্রচারণা দিয়েই মিথ্যা প্রচারণার জবাব দিতে হবে। প্রচারণা চলছে, মিথ্যা প্রচারণা চলছে। মিথ্যা প্রচারণাকে কাউন্টার করবার একমাত্র পথ হচ্ছে প্রচারণা, বিকল্প নেই। ওই প্রচারণাকে দিয়েই মিথ্যা প্রচারণাকে কাউন্টার করতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আর এই সংস্কার শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। বাংলাদেশের জাতীয়তাবাদের যে তার দর্শন, সেই দর্শন ইটসেলফ হচ্ছে সংস্কারের মূল মুখবন্ধ, মূল কথা।
এবং 19 দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য, স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সবাই ঐক্যের জায়গায় থাকতে পারছে না বলেও এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। 2008 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ার এবং 153 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এসব হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শাকের আরজু রিপোর্ট। আওয়ামী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের মাধ্যমে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে ধ্বংস করতেই নেতাকর্মী ও সমর্থকদের গুম করে হত্যা করা হয়। এমন অভিযোগে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা 245 পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগে এবং 153 গুমের ঘটনায় 20 পৃষ্ঠার অভিযোগ জমা দিতে আসেন দলের নেতারা। ইলিয়াস আলী গুমের মধ্যে আছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য, যিনি আমাদের 8 বছর দীর্ঘদিন ওকে অপহরণ করে ভারতে ফেলিয়ে রেখেছিলেন, সালাউদ্দিন আহমেদ সাহেব আছেন, ইলিয়াস আলী চৌধুরী, আপনার আলম সাহেব আছেন। এই উল্লেখযোগ্য না, সব প্রায় সবাই উল্লেখযোগ্য, সবাই নেতাকর্মী। আমরা আসামির সংখ্যা উল্লেখ করেছি, ওই প্রধানমন্ত্রী সহ সর্বশেষ তাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে নাম দিয়ে দেওয়া করে দিয়েছি। এটা আমার গোপন আছে, এটা আমরা বলবো না। গুম খুনের এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রসফায়ার দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য জড়িত ছিল তাদের নামও উল্লেখ করা হয় অভিযোগে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। খুনের চর, যেখানে আধিপত্য বিস্তারে বিরোধী পক্ষের হাত পা কেটে নিয়ে যাওয়ায় যেন অপরিহার্য রীতি। হুমকি মনে হলেই হত্যা। কেন, কিভাবে, কাদের প্রশ্রয়, কারা এসব করে সেই অনুসন্ধানী করেছে 21 টেলিভিশন। মাদারীপুরের কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানকে সঙ্গে নিয়ে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। দূর থেকে অপরিচিত কাউকে দেখলেই লুকিয়ে পড়ছেন, কাছে গেলে মুখের সামনেই দরজা জানালা বন্ধ করে দিচ্ছেন ভীত সন্ত্রস্ত নারীরা। মাদারীপুরের কালকিনি উপজেলার প্রত্যন্ত এলাকা খুনের চর। 40 জনের উপরে লোক মারা গেছে একই দিনে। ওই থেকেই খুনের চরের নামকরণ, সেই থেকে যে শুরু। এই চর ঘিরে গড়ে ওঠা গ্রামগুলোতে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের হাত পা কেটে নিয়ে যাওয়া আর বোমাবাজি নিত্যকার ঘটনা। আবার কাটে নিয়ে গেছে, কাটে নেওয়ার পর আমি আলগাটা ফাও লাগাইয়া ফিরে আবার দেশে আইছি। দেশে আসার পর তারপর হারা চুরি করে আবার সেই পাটা নিয়ে গেছে। আমার চোখে বোম মারছিল, ফিজে লাগার ধরেছিল। পরবর্তীতে আমি হাত দিয়ে এরকম ফিরাইছি, পরবর্তীতে আমার হাতে এবং পেটে লাগছে। এসব নৃশংসতার অভিযোগ বাঁশগাড়ির ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য আক্তার শিকদার ও তার মিত্রদের বিরুদ্ধে। নৃশংসতার শিকার ব্যক্তিরা ঘুরিয়ে দিয়েছে আক্তার ও তার মিত্রদের বাড়িঘর। প্রতিশোধ নিতে 2 শতাধিক মিত্র নিয়ে 26 ডিসেম্বর গভীর রাতে উপস্থিত হন এলাকায়। হ্যান্ড মাইকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির হর্ন বাজিয়ে এবং মুহুর্মুহু বোমা ফাটিয়ে জানান দেন তাদের উপস্থিতি। প্রতিপক্ষ কম যান না, দ্রুত বাসগাড়ি ছাড়াও আশপাশের কয়েকটি ইউনিয়নের সব মসজিদে মাইকিং করে জানানো হয় ডাকাতের হামলা হয়েছে এলাকায়। এবার বিপাকে আক্তার শিকদার ও তার মিত্ররা। বাগে পেয়ে 3 জনকে হত্যা করে বিক্ষুব্ধরা। সে সময় আক্তারের পক্ষের আরো 4 জনকে ট্রলারে তুলে তাদের সবার পা কেটে নেয় প্রতিপক্ষ। আক্তার শিকদার, জামাল কাজী সহ তাদের মিত্ররা এতদিন ছিলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের ছত্রছায়ায়।
3 জনকে হত্যা ও 4 জনের পা কাটার অভিযোগ বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন, তার ভাই মশিউর রহমান রাজন ও তার মিত্রদের বিরুদ্ধে। এই ঘটনার সাথে জড়িত হইল আপনার আসিল সুমন ব্যাপারী, রাজন ব্যাপারী, আলী সর্দার, লাটু ব্যাপারী, ওপারের আছে আপনার ফয়সাল তালুকদার, ইয়ামিন তালুকদার, যে আপনার হাতরা বিচ্ছিন্ন করছে মেম্বারের, এর নাম হলো নূর মোহাম্মদ। এটা মানুষ গণপিটুনিতে মারছে। ডাকাতির একটা এই বিস্ফোরণ, জনবিস্ফোরণ প্লাস হচ্ছে এই 50-60 জন পরিবারের দীর্ঘদিনের একটা ক্ষোভ। খুনের চরে ডাকাতি, দখলবাজি, আধিপত্য বিস্তারে একে অপরকে সহায়তা করে। চরটি মাদারীপুরের কালকিনি, শরীয়তপুরের গোসাইরহাট আর বরিশালের মুলাদি থানার সীমানায়। সীমানা জটিলতায় সহজেই আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে পারে অপরাধীরা। এই সুযোগে সীমানা ঘিরে গড়ে উঠেছে বোমা তৈরির বিভিন্ন স্পট। এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে গেলেও তাদের উপরে চড়াও হন অপরাধীরা। কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন ভোটের হিসাব রাজনীতির প্রশ্নে, আবার কেউ এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন। তো এরকম যখন অবস্থা থাকে তখন অনেক সময় ধরে বা লম্বা সময় ধরে কোন এলাকার মানুষ অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে। আলী আহমেদ, 21 টেলিভিশন। এই নিয়ে বিস্তারিত দেখবেন রাত 9:30 21-এর চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। সংবাদ সন্ধ্যার সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। নিষিদ্ধ ঘোষণার 2 মাস পরও পলিথিনের ব্যবহার, বিকল্প নিয়ে ভাবার তাগিদ। বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদ। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় আসছেন না মিলি। তার পরিবর্তে ঢাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্বে থাকবেন সাবেক কূটনীতিক ট্রেসি এন জ্যাকবসন। এ নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাস কূটনৈতিক চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। এতে বলা হয়েছে মূলত বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী দায়িত্ব পালনের জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে। বাংলাদেশের সামরিক খাতে বিনিয়োগ করতে চায় তুরস্ক। এছাড়া এনার্জি ইন্ডাস্ট্রি অবকাঠামো উন্নয়নেও আগ্রহ আছে দেশটির। আর এই লক্ষ্যে শিগগিরই বৈঠক হবে 2 দেশের জয়েন্ট ইকোনমিক কমিশনের। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সুমায়া খানের রিপোর্ট। বাংলাদেশ তুরস্কে রপ্তানি করে $500 মিলিয়ন পণ্য আর আমদানি $450 মিলিয়ন। রপ্তানির তুলনায় আমদানি কম হওয়ায় গত বছর তুরস্কের রপ্তানি 30% বেড়েছে, যা 2 দেশের মোট জনসংখ্যার জন্য যথেষ্ট নয়। তাই 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক কিভাবে আরও উন্নত করা যায় সেজন্য তুরস্কের বাণিজ্য মন্ত্রী সহ প্রায় 50 জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৈঠকে বাণিজ্য উপদেষ্টা জানান, খাদ্য থেকে শুরু করে সামরিক খাত, স্বাস্থ্য, শিল্প কলকারখানা, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, গার্মেন্টস শিল্প কারখানা, রপ্তানি, বিনিয়োগ সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। The populations of both our countries and the trade are really not corresponding, and therefore it has great opportunities to grow. So I would not really for the sake of time, I think I would like to be brief and then allow this forum to be more interactive and then find those action points and build the impetus for us to take forward the opportunity. তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমর বলাট বলেন, তুরস্ক সামরিক খাতে বিনিয়োগে বেশি আগ্রহী। এছাড়াও এনার্জি খাত, শিল্পায়নের জন্য মেশিনারি ইন্ডাস্ট্রি খাত, হেলথ কেয়ার, অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ রয়েছে। Turkey's Contractors Union, MÜSİAD, TÜMSİAD, ASKON and Turkish Bangladesh Business Council who accompanied my official delegation on the occasion of this business forum and business roundtable between the 2 countries. Contracting businesses, defense sector, IT, and healthcare in all sectors, inshallah. বাণিজ্য বহুগুণ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। কিভাবে সেই সম্ভাবনাগুলো অর্জন এবং বাস্তবায়ন করা যায় সে বিষয়ে বৈঠকে জানানো হয়। Turkey's advancements in clean energy. সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। 43তম বিসিএসে বাদ পড়া 227 জনের মধ্যে বেশিরভাগেরই দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান। সচিবালয়ের নিজ দফতরে তদন্ত কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি জানান,
যাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ রয়েছে তারা ছাড়া বেশিরভাগ সদস্যই যোগদান করতে পারবেন। 27 জনকে দিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো, যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। এটা একটা সময়ের ব্যাপার, জাস্ট ইট ইজ অনগোয়িং প্রসেস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি তদন্তে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে বিগত সরকারের সুবিধাভোগী এস আলম গ্রুপ, বেক্সিমকো সহ শীর্ষ 9 ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও শুরু হয়েছে অনুসন্ধান। নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক। এছাড়া শেখ হাসিনার ভাতিজা ফরিদপুরের সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসাবে 3,162 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং 19 কোটি 29 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2টি মামলা দায়ের করেছে দুদক। তানজিলা তাসনিমের রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী ছিলেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য। শেখ পরিবারের দাপট খাটিয়ে বিপুল অর্থবৈভবের মালিক বনে যান নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন। পট পরিবর্তনের পর এবার সামনে আসলো তাদের দুর্নীতির চাঞ্চল্যকর সব তথ্য। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এ সময় ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর অনিয়ম দুর্নীতির বিষয়ে তথ্য দেন দুদক মহাপরিচালক। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 11 কোটি টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 55টি ব্যাংক হিসাব ব্যবহার করে 1402 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসাবের অস্বাভাবিক লেনদেনের বিষয়টিও উঠে আসে ব্রিফিংয়ে। 8 কোটি টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 17টি ব্যাংক হিসাব ব্যবহার করে 1760 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তারিন হোসেন ও জনাব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। দুর্নীতিবাজদের আর ছাড় নয় বলেও এ সময় মন্তব্য করেন দুদক মহাপরিচালক। এর বাইরেও দেশে এবং দেশের বাইরে যদি আরও স্থাবর অস্থাবর সম্পদ পাওয়া যায় তাহলে এবং আরও কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তাহলে এই মামলার সাথে সেগুলো অন্তর্ভুক্ত হবে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। গত বছরের নভেম্বরের মধ্যে পলিথিন বন্ধের ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু 2 মাস পেরোলেও নিষিদ্ধ পলিথিন বিক্রির লাগাম টানা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন উপযুক্ত বিকল্প না দিয়ে পলিথিনের ব্যবহার থামানো যাবে না। একই সাথে উৎপাদন ও বিপণন পর্যায়ে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ তাদের। সোহেল তালুকদারের ক্যামেরায় শিউলি শবনমের রিপোর্ট। পরিবেশ দূষণ রোধে দেশে পলিথিন নিষিদ্ধ হয় 22 বছর আগে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পলিথিন বন্ধে তৎপর হলেও এখনও দেদারসে ব্যবহার হচ্ছে অবৈধ পলিথিন। অল্টারনেটিভ অপশন আই গেস মনে হয় পলিথিনের থেকে একটু এক্সপেন্সিভ। ব্যাগটা আমরা ইচ্ছা করে অনেক সময় আনি না, অনেক অভ্যাসও নাই। আগে কারখানা বন্ধ করো, গাছের গোড়া কাটলে আর আগে পাতা ছাড়বে না। বিশেষজ্ঞরা বলছেন মানুষের অভ্যাস পাল্টাতে ভর্তুকি দিয়ে হলেও সরকারকে কম মূল্যে পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ তৈরির উদ্যোগ নিতে হবে। বিজিএমইর সহযোগিতা নিয়ে আমরা কয়েক লক্ষ ব্যাগ খুব অল্প সময়ে কাপড়ের ব্যাগ তৈরি করে বাজারে অ্যাভেলেবেল করা খুবই জরুরি হয়ে পড়েছে। সব দিক বিবেচনা করে আমাদের অল্টারনেটিভটা বাজারে দিয়ে তারপর আমাদেরকে নিষিদ্ধের যে হলো প্রক্রিয়া, নাহলে আবার সেই 22 বছরের যে সংস্কৃতি সেই সংস্কৃতির মধ্যে আমরা পড়ে যাব। বিশেষজ্ঞরা বলছেন কেবলমাত্র বাজারে বা ভোক্তা পর্যায়ে অভিযান চালিয়ে পলিথিন বন্ধ করা সম্ভব নয়। উৎপাদন বন্ধ করতে না পারলে সব উদ্যোগ ব্যর্থ হবে। এর যে উৎপাদন, সরবরাহ এবং বিক্রি, বিপণন, ব্যবহারের বিরুদ্ধে আইনগত কঠোর অবস্থান নিতে হবে। এদিকে পলিথিন ব্যাগ বন্ধের ঘোষণাতেই পাটের দাম বেড়েছে অন্তত 1.5 গুণ। ফলে ঘাটতি দেখা দিয়েছে পরিবেশ বান্ধব চটের ব্যাগ সরবরাহে। গবেষণা বলছে শুধুমাত্র রাজধানীতেই প্রতিদিন 4.5 কোটি পলিথিন ব্যাগ বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়। আর এসব পলিথিনের বিষাক্ত রাসায়নিক পরিবেশ এবং মানুষের শরীরের উপর ফেলছে ক্ষতিকর প্রভাব। পরিবেশবাদীরা বলছেন
দেশের বন্ধ হওয়া পাটকলগুলো চালু করা গেলে এসব পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশসম্মত ব্যাগ বাজারে আনা সহজ হবে, আর এর মাধ্যমে কর্মসংস্থান হবে হাজারো মানুষের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ভরা মৌসুমেও চড়া রংপুরের চালের বাজার। মোকামেই প্রকারভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 6 থেকে 10 টাকা। ক্রেতাদের অভিযোগ, আড়তদারদের সিন্ডিকেটে বেড়েছে চালের দাম, তবে আড়তদাররা দাবি মিল মালিকদের কারসাজিতেই অস্বাভাবিক বাজার। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলী হায়দার রনি। চলতি মৌসুমে বুড়ো চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 5,98,044 টন। উৎপাদন হয়েছে 6,04,528 টন, আর জেলার চাহিদা 2.5 লাখ টন। জেলার চাহিদা থেকে 3.5 লাখ টনেরও বেশি চাল উৎপাদন হলেও বাজারে নেই প্রভাব। মোকামে চাল বিক্রি হচ্ছে 52 টাকা কেজিতে, গত সপ্তাহে বিক্রি হয়েছে 42 টাকায়। ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা, আড়তদারদের কারসাজিকে দুশ্চিন্তারা। চালের দাম বিশেষ করে আরো বেশি, চাল তো হাতে দেওয়া যাচ্ছে না। চাল মনে করেন 55 টাকা কিনি, বারো অন্য সময় কিনতে হয়, আমরা তো কুলাইতে পারি না। কামাই করে 200 টাকা, 200 চাল কিনতে টাকা শেষ। এখন চালের দাম 1 পা চালের দাম 60 টাকা। আমরা আলু কিনি কি দিই আর আকালি কিনি কি দিই। তবে অভিযোগ মানতে নারাজ আড়তদাররা, দায় চাপাচ্ছেন মিলারদের উপর। মিনিগেট চাল বর্তমান 1950 টাকা, 28 হচ্ছে আপনার 1750 টাকা, আর আপনার যেটা কি বলে আপনার কাঠারি চাল 2100 টাকা বিক্রি হচ্ছে। এই বাজারটা বেশি আর একটাই কারণ, সেটা হচ্ছে ধানের বাজারটা অস্থির, খুবই বেশি, কোনো নিয়ন্ত্রণে নেই। মিলাররা চাল দিচ্ছে না, সরকার হাজার হাজার কোটি টাকা লোন দিচ্ছে, ওরা সিন্ডিকেট করতেছে, হাজার হাজার বস্তা কিনে রাখছে, চাল দিচ্ছে না। চাল নিয়ে চালবাজি বন্ধে কঠোর পদক্ষেপ চায় ক্রেতারা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান দ্য টাইমসের। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, 15 জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই ঘোষণাপত্র। এজলাস পুড়ে যাওয়ায় পেছালো বিডিআর মামলার শুনানি, চাকরিচ্যুত সদস্যদের শাহবাগ ব্লকেট। হাসিনাকে ফেরত চেয়ে চিঠির উত্তর এখনো দেয়নি ভারত, আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় বাংলাদেশ। ক্ষমতায় থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বললেন মির্জা ফখরুল, গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।